তারুণ্য মানে অফুরন্ত সম্ভাবনা, অমিত শক্তি, অদম্য সাহস। যে সাহস আর শক্তি দিয়ে সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে সকল পঙ্কিলতা আর অন্ধকারকে দূরীভূত করে জাগিয়ে তোলা হয় সুপ্ত সম্ভাবনাকে। বন্ধুর পথ পাড়ি দিয়ে হয়ে ওঠেন অনুকরণীয়, অনুসরণীয়। দর্শক, সেই সকল অনুকরণীয় আর অনুসরণীয় তরুণদের নিয়ে আমাদের আজকের আয়োজন আলোকিত তারুণ্য। আর আজকের আলোকিত তারুণ্যে আমরা সাথে পেয়েছি অনলাইন শিক্ষার যে প্ল্যাটফর্ম শিখো অ্যাপসের উদ্ভাবক শাহির চৌধুরী। আপনাকে স্বাগত আজকে আমাদের আলোকিত তারুণ্য অনুষ্ঠানে। সাকুম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে এই শিখো অ্যাপসের যে প্ল্যাটফর্ম আপনি নির্মাণ করেছেন, এটার বিস্তৃতি, এই পুরোটা নিয়ে আমরা একটা প্রতিবেদন তৈরি করেছি। আমরা আগে সেটা দেখে আসবো, দর্শকদের সেটা জানাতে চাই। দর্শক, আমরা একটা প্রতিবেদন দেখে আসি। মানুষ তার স্বপ্নের সমান বড়, কিন্তু সব স্বপ্ন কি বাস্তবে রূপ নেয়? স্বপ্নকে লালন করলেই হয় না, সে স্বপ্নের পেছনে থাকতে হয় অদম্য ইচ্ছা শক্তি আর দৃঢ় সংকল্প। শাহির চৌধুরী, যিনি দৃঢ় সংকল্প আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে বাস্তবে রূপ দিয়েছেন নিজের লালিত স্বপ্নকে, যার পরিকল্পনার সফল বাস্তবায়নে দেশের লাখো শিক্ষার্থী এখন এক প্ল্যাটফর্মে একাডেমিক জ্ঞান আহরণের সুযোগ পাচ্ছে। আর সে প্ল্যাটফর্ম হলো অনলাইন মাধ্যম শিখো। 2019 সালে প্রতিষ্ঠিত শিখো বাংলাদেশের সর্বাধুনিক অ্যাপস নির্ভর শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান। দেশ জুড়ে সবার জন্য মানসম্মত পড়াশোনা নিশ্চিত করতে অভিজ্ঞ মেন্টর এবং অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সহজে শেখার এক নতুন দুনিয়া, যেখানে লাখো শিক্ষার্থীর বিচরণ। জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী অনলাইনে সরাসরি ক্লাসের পাশাপাশি বিষয়ভিত্তিক নোট তৈরি করে অ্যানিমেশনের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দিয়ে থাকে শিখো। ফলে কোচিং সেন্টার বা শিক্ষকের বাসায় পড়তে যাওয়ার পরিবর্তে শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে লেখাপড়া করতে পারে। প্রতিদিন আনুমানিক 5 লাখ শিক্ষার্থী এই স্টার্টআপ ব্যবহার করছে। যাত্রা শুরুর 3 বছরের মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের এই অনলাইন শিক্ষা উদ্যোগ। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় 100 স্টার্টআপ ও ছোট প্রতিষ্ঠানের তালিকায় শিক্ষা ও নিয়োগ বিভাগে স্থান করে নিয়েছে শিখো.com। আন্তর্জাতিক এই স্বীকৃতি শিখোকে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পরিচিত করে তুলেছে। শুধু তাই নয়, নিউ ইকোনমিক ক্যাটালিস্ট হিসেবে মিলেছে ব্লুমবার্গের স্বীকৃতিও। দর্শক, আমরা প্রতিবেদনে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই অনলাইন শিক্ষার যে প্ল্যাটফর্ম শিখো অ্যাপস কীভাবে তিনি গড়ে তুললেন, উদ্ভাবন করলেন এবং সেটির বিস্তৃতি, সেটির পরিসর, সেটির শিক্ষণ পদ্ধতি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার সরাসরি আমরা এই বিষয়ে আলোচনা করব। শাহির চৌধুরী, প্রত্যেকটা উদ্ভাবনের পিছনে, প্রত্যেকটা ঘটনার পিছনে, প্রত্যেকটা নির্মাণের পিছনে একটা হিস্ট্রি থাকে, বিহাইন্ড দ্য সিন অনেক কিছু বিষয় থাকে যেগুলো আসলে সবাই জানে না, জনসমক্ষে আসে না। আমরা শুরুটা সেটা দিয়ে করতে চাই। কিভাবে এই স্বপ্নের শুরু হলো আপনার? আমি আসলে বিদেশে ছিলাম অনেক বছর ধরে। আমি ব্যাংকিং করতাম লন্ডনে। তো 2019 সালের দিকে আমার আসলে চিন্তা হয় যে অনেক বছর হয়ে গেছিলো ব্যাংকিংয়ে, মোটামুটি 12 বছর। হ্যাঁ, তো অনেক ডিফারেন্ট রোলসে বার্কলেজ এবং এইচএসবিসিতে ছিলাম। তো ইচ্ছা ছিল আসলে দেশে সবসময় ফেরত আসার। আমার বাবা মা দুজনই শিক্ষকতার সাথে জড়িত। বাবা ছিলেন ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, এখন রিটায়ার্ড 30 বছর ধরে। মা এখনও শিক্ষক, হ্যাঁ, হাই স্কুলে সায়েন্স পড়াচ্ছে। তো কেমনে আমি আসলে কিন্তু সবসময় ভেবেছিলাম যে আসলে শিক্ষকতার মধ্যে আমি থাকবো না, তার জন্য ব্যাংকিং ছিল। হ্যাঁ, তবে যখন আমি চিন্তা করলাম দেশে এসে কি করা যায়, হ্যাঁ, যে এরকম একটা উদ্যোগ নিতে চেষ্টা করার ইচ্ছে ছিল, যেটা করে আসলে সামাজিকভাবে একটা প্রভাব আনতে পারবো, বাট সাথে করে একটা গুরুত্বপূর্ণ বিষয়তে হাত দিতে পারবো। তো কেমনে জানি ডিজিটাল নিয়ে আমার খুব ইচ্ছে ছিল একটা কাজ করার, অনলাইন প্ল্যাটফর্ম। তো আমরা ব্যাংকিংয়ে আপনি যদি দেখেন ওই 2018-2019-এর দিকে লন্ডনে কিন্তু অনেক পরিবর্তন ছিল ডিজিটাল রেলমে। হ্যাঁ, মানে অনেক ধরনের নিও ব্যাংক তারা বলে, মানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিংটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। সো ওখান থেকে আমার আসলে চিন্তাটা শুরু হলো যে ডিজিটাল দিয়ে আর কি করা যায়। তো বাংলাদেশে তো আসলে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, এখন আমাদের জনসংখ্যাটা অনেক বড়। তার মধ্যে আপনি খুব সুন্দর করে বলছেন আমাদের তরুণ প্রজন্ম। আপনি যদি দেখেন এই 17 কোটি মানুষের মধ্যে কিন্তু 8.5 কোটি
আসলে 25 বছরের নিচে। আপনি যদি এটা ভাবেন তাহলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন এই তরুণ প্রজন্মকে কিভাবে আমরা এম্পাওয়ার করতে পারি। প্রশ্ন আরেকটা থেকে যায়, সেটা হচ্ছে এত কিছু সুযোগ থাকতে লন্ডনের মতো একটা বিলাসবহুল একটা ফার্স্ট কান্ট্রির জীবন ছেড়ে আমাদের মতো দেশে এসে আবার সেই জায়গাটাকে তুলে ধরা, তাদেরকে নিয়ে কাজ করা, এই চিন্তাটা কেন এলো মাথায়? প্রথমে আমি সিদ্ধান্তটা নিই ফেরত আসবো, বেশিরভাগই আমার কাছের মানুষরা বলে যে আসলে এটা কি করা ঠিক হবে নাকি। আমি অন্যভাবে চিন্তা করা শুরু করলাম তখন, যে আসলে যদি করি না, যদি আমার জীবনের একটা ইচ্ছা ছিল সবসময় দেশে আসবো, দেশে এসে কিছু একটা চেষ্টা করব, এই চেষ্টাটা যদি না করতাম আমার রিগ্রেটটা সারা জীবন থেকে যেত। শিক্ষিত তরুণরা প্রত্যেক বছর ইউরোপ আমেরিকার দেশের দিকে চলে যায় মানে উন্নত জীবনের আশায়, সেই জায়গায় সেখান থেকে ফিরে এসে এখানে অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা কেমন লাগছে? প্রথমত আসলে অনেকেই যেতে চায়, আমিও যেতে চেয়েছিলাম। হ্যাঁ, তো আমি কিন্তু পড়ালেখার জন্যই যাই, আমি ইউনিভার্সিটি করি কার্ডিফে। তো তখন আসলে অনেক কিছুই একটা বড় কোয়েশ্চেন মার্ক থেকে যায়। আপনি তো জানেন না আসলে বিদেশে জীবনটা কেমন, কি করবেন, কি শিখবেন। তো আমি মনে করি বাংলাদেশে এখনও যারা তরুণ প্রজন্ম চিন্তা করছে যে তারা বাইরে যেতে চায়, দেখে আসুক, এটাতে কোনো আপত্তি নেই। এবং বিদেশে কিন্তু অনেক ধরনের ইউনিভার্সিটি আছে, রিসার্চ অপরচুনিটিস আছে, কাজের কর্মসংস্থান আছে, যেটা আমাদের দেশে হয়তো এখন পাবে না। কিন্তু সেই এক্সপোজারটা নিয়ে যদি ফেরত আসতে পারে দেশে একটা পর্যায়ে, এবং ফেরতও না আসতে হতে পারে, বিদেশ থেকেও কিন্তু আপনি অনেকভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারেন। এবং বাংলাদেশের মানুষের যে আমাদের এখন গ্লোবাল ওয়ার্ল্ডে যেভাবে আমরা চিন্তা করছি, এখানে কিন্তু অনেক অপরচুনিটি আছে। সো আমি বলবো যে আসলে কোনো এক রাস্তা নেই। হ্যাঁ, আমাদের তরুণ প্রজন্ম যদি চিন্তা করতে পারে যে বাংলাদেশ, আপনি বিদেশে থাকেন দেশে থাকেন, বাংলাদেশের জন্য আমরা কাজ করব, কোনো না কোনোভাবে আপনি কিন্তু আসলে সাহায্য করতে পারবেন ভবিষ্যতের উন্নতি আনতে। নিশ্চয়ই, অর্থাৎ দেশে থেকেও দেশকে এগিয়ে নিয়ে যায়, মানে মেধাটাকে শুধু কাজে লাগাতে হবে, ইচ্ছাটা থাকতে হবে, সেই চিন্তা শক্তিটা থাকতে হবে, ডেডিকেশনটা থাকতে হবে। নিশ্চয়ই, অত্যন্ত দারুণভাবে আপনি আপনার নেপথ্যের বিষয়টা তুলে ধরেছেন। কিন্তু আমরা একটা বিষয় জানি বা সবসময় দেখি, প্রত্যেকটা উদ্ভাবনের পিছনে, প্রত্যেকটা সফলতার পিছনে প্রত্যেকটা মানুষের একটা ফিলসফি থাকে, তার নিজের যে দর্শন থাকে, চিন্তা থাকে, নেপথ্যে হয়তো কোনো মানুষ থাকে যাকে সে অনুসরণ করে, কোনো ঘটনা থাকে, দুর্ঘটনা থাকে। আপনার টার্নিং পয়েন্টটা কোথায়, কেন এই চিন্তাটা এলো, নেপথ্যের বিষয়টা আমরা জানতে চাই এই সফলতার। আমার মনে হয় অনেক ধরনের ইন্সপিরেশন থাকে একটা মানুষের জীবনে, অনেক ধরনের ঘটনাও ঘটে। বাট আমার সবসময়, আমি যেটা বললাম যে একটা ইচ্ছা ছিল ভিতরে, সবারই তো আসলে বড় হওয়ার সময় চিন্তা করেন যে যখন আপনি দেশের দিকে তাকান, আমাদের দেশে কিন্তু সবাই সমস্যা নিয়ে কথা বলে। হ্যাঁ, কিন্তু আমি জিনিসটাকে একটু অন্যভাবে আসলে দেখি, সমস্যাগুলো থাকার কারণে অনেক সমাধানের জায়গা আছে। আজকে আমরা তরুণদের নিয়ে কথা বলছি, তরুণ প্রজন্মকে নিয়ে যদি আপনি ভাবেন, আমাদের এতগুলো মানুষ, আমরা যদি ঠিকভাবে মানে ঠিক মানসিকতা নিয়ে সামনে আগাতে পারি, এটা কিন্তু অনেক বড় সম্ভাবনার একটা জায়গা। তো আমি এটাতেই বলবো যে আসলে জীবনটা তো অনেকগুলো ঘটনা ঘটেই, মানে এটা জাস্ট একটা ন্যাচারাল প্রসেসে আগাচ্ছি। তবে আমার ইচ্ছাটা একটুটুক ছিল, আমি জানতাম যে বাংলাদেশে এসে একটা কিছু করতে চাই। এখন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে কাজ করবো, এটা আমার কখনো আসলে জানা ছিল না। এখন 4 বছরের যাত্রা হয়ে গেছে 2021 সাল থেকে। সো ভালোই লাগছে। কেমন ছাড়া পাচ্ছেন? কলবরটা কত বড় বিস্তৃত আপনার এখানে? এখন মাশাআল্লাহ আমাদের 25 লক্ষ শিক্ষার্থী আছে প্ল্যাটফর্মে, এটাও বাড়ছে। তার উপরে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই 25 লক্ষ শিক্ষার্থী পুরো দেশব্যাপী। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে একটা শিক্ষার আগ্রহ আছে। হ্যাঁ, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের ইচ্ছা ছিল যে আমরা এরকম একটা শিক্ষা ব্যবস্থা বানাবো যেটা অনলাইন অ্যাপস, ল্যাপটপ, ট্যাবলেট, ইন্টারনেটকে ব্যবহার করে দেশের প্রতিটি প্রান্তে একটা মানসম্মত শিক্ষা পৌঁছে দিতে পারবো, এবং সেটা খুব অ্যাফোর্ডেবল হবে। এবং যে কেউ, আপনি গ্রামে থাকেন, শহরে থাকেন, মফস্বলে থাকেন, ছোট টাউনে থাকেন, যেখানেই আছেন, আপনি একই কোয়ালিটির একটা শিক্ষা ব্যবস্থা পাচ্ছেন। এবং এটাতে আপনি একটা মানে যোগ্য শিক্ষক পাচ্ছেন। এই ব্যাপারটা এখন আমরা যেভাবে দেখছি যে আসলে এটা ডেমোক্রেটাইজ করে ফেলছে, মানে যে কেউ এখন একটা একই লেভেল প্লেয়িং ফিল্ডে এসে পড়তে পারছে। সো বৈষম্যগুলোকে আমরা দূর করে ফেলতে চেষ্টা করছি, এবং এটা হচ্ছেও। আমাদের এরকমও এখন আছে যে আসলে সন্দ্বীপের মতো জায়গা থেকেও আছে মানুষ, আবার ঢাকা শহরেও অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের একই এই প্রোগ্রামটা দিয়ে পড়াশোনা করছে। পুরো শিক্ষণ পদ্ধতিতে কেমন আপনাদের? মূলত আমাদের যে ফোকাসটা হচ্ছে, এটাকে বলি আমরা লাইভ ক্লাস। হ্যাঁ, তো আমরা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা নিয়ে প্রোগ্রামগুলো চালাচ্ছি, এবং এটা স্কুলের পাশাপাশি অলমোস্ট। হ্যাঁ, তো আপনারা যদি স্কুলে যাবেন, স্কুলের পরে যদি সাহায্য পেতে চান, তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে আপনি যোগ দিতে পারেন। এবং ঠিক আপনার যা যা বিষয়গুলো পড়াচ্ছে স্কুলে,
ওরকম রুটিন মাফিকভাবে আমাদের খুব সুন্দর করে লাইভ ক্লাস হয়। এই লাইভ ক্লাসগুলোতে শিক্ষকরা ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করছে, এরকম 2000-3000 শিক্ষার্থী একটা লাইভ ক্লাসে থাকতে পারে, তাদের পোলিং হয়, তারা চ্যাট করতে পারে। কিন্তু তার পাশাপাশি আমরা আরও অনেক জিনিস নিয়ে আসছি যেগুলো হয়তো অফলাইন বা যেটা ট্রেডিশনাল একটা ক্লাসরুমে আপনি পাবেন না, যেরকম অ্যানিমেটেড ভিডিও লেসন। তো এই অ্যানিমেটেড ভিডিও লেসনগুলো হচ্ছে আমাদের জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী যে বই পুস্তকগুলো আছে ওগুলোকে খুব সুন্দর করে, ধরেন ফিজিক্সের একটা চ্যাপ্টার, এখন আমরা গ্র্যাভিটি পড়েছি, কিন্তু গ্র্যাভিটি কিন্তু বইতে পড়া এক ধরনের এবং একটা ভিডিওতে দেখা খুবই ডিফারেন্ট একটা বিষয়। হ্যাঁ, এস্টাবলিশ করাটা বিশাল ব্যাপার। জি, এবার আমারও মনে আছে আমি যখন ছোটোবেলায় যখন আমাকে ফিজিক্স পড়াতো গ্র্যাভিটি, আমি তো ভয়ের চোটে সূত্র দেখেই ভয় পেয়ে যেতাম। তো ওই জিনিসগুলোকে আরও ফান করার জন্য আমাদের অ্যানিমেটেড ভিডিও আছে। তার পাশাপাশি আপনি ওখানে প্রশ্ন উত্তর দিতে পারেন, এক্সাম দিতে পারেন। এই এক্সামগুলোকে অটোমেটিকলি অ্যানালাইজ করে আপনাকে বলে দিচ্ছে আপনার দুর্বলতা এই জায়গায়, আপনি খুব দক্ষ এই জায়গায়। সো পুরোপুরি একটা আমি বলবো যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের এক্সিস্টিং যে জাতীয় শিক্ষাক্রমটাকে আছে এটাকে একটা নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসছে। দারুণ, মানে পুরো প্ল্যাটফর্মটাকে একটা জায়গায় নিয়ে এসে একই ছাদের জায়গায় সবাইকে একসাথে শিক্ষণ পদ্ধতিতে, অত্যন্ত দারুণ একটা চিন্তা সবকিছু মিলিয়ে। আসলে এই চিন্তার প্রতিফলন ঘটাতে পেরে আপনার কেমন লাগছে, কেমন ছাড়া পাচ্ছেন? সবচেয়ে যদি বলতে বলে যে চ্যালেঞ্জগুলো কি আসলে? ভাই চ্যালেঞ্জের তো শেষ নেই, প্রতিদিন চ্যালেঞ্জ। মানে আমি এটাই বলবো যে উদ্যোক্তা তো হওয়ার আগে কখনো অভিজ্ঞতা ছিল না, তবে এই 4 বছরে আমাদের পুরো টিম, হ্যাঁ, আমাদের এখন মাশাআল্লাহ 500 জনের মতো আছে শিক্ষতে কাজ করছে, এবং এটা কিন্তু একা কখনো করা সম্ভব না। তো প্রতিদিন আমরা এখন নতুন নতুন চ্যালেঞ্জ প্রতিটা টিম করছে। আমাদের প্রতিদিনই একটা নতুন করে চ্যালেঞ্জ আসে ভাই। হ্যাঁ, তো এখন মাশাআল্লাহ আমাদের শিক্ষতে 500 জনের মতো আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু উদ্যোক্তা হওয়ার আগে কখনো আপনি জানবেন না, এই অভিজ্ঞতাটা কখনো ছিল না। তবে একা তো কিছুই সম্ভব না। তো মোটামুটি প্রতিটা টিম প্রতিদিনই একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে এবং এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করে করে এই পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু আমি যখন ভবিষ্যতের কথা চিন্তা করি, আমাদের দেশে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি ডিজিটাল প্রযুক্তি যারা নিয়ে কাজ করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি যে এখনও ইন্টারনেট অ্যাক্সেস। আপনি যদি চিন্তা করেন, আমরা সবসময় চিন্তা করি যে একদম প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীটাকে কিভাবে আমরা সুযোগ সুবিধা দিতে পারি। রাইট। তো ওই জায়গাটাতে যদি চিন্তা করতে চান, তাদের যখন ইন্টারনেট থাকে না, তারা আমাদেরকে কি বলে, আমাদের এমবি শেষ। এইটা কিন্তু আপনি পাশের দেশে যদি যান ইন্ডিয়াতে, ওরা কখনো এমবি দিয়ে হিসাব করে না, জিবি। তো এখানে অনেক ব্যাপার আছে। একটা তো হচ্ছে যে আসলে ইন্টারনেটের দামটা আমাদের দেশে এখন একটু বেশি। ট্যাক্সেশনের দিক থেকেও যদি দেখেন, ট্যাক্সটাও কিন্তু আমাদের দেশে বেশি। এটা সহজলভ্য করা, এটা এখন খুবই খুবই জরুরি। কারণ এই দুনিয়াতে যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি, হ্যাঁ, তখন ইন্টারনেট নিয়ে আমাদের কিন্তু ভাবা উচিত না। এটা হয়ে গেছে অলমোস্ট, আপনি যখন রাস্তা চিন্তা করেন বা একটা সেতু চিন্তা করেন, এটা কিন্তু একটা ডিজিটাল হাইওয়ে। হ্যাঁ, নিশ্চয়ই আপনার যে মেধা, আপনাদের যে যোগ্যতা, যে টিম স্পিরিট, সেটা দিয়ে নিশ্চয়ই আপনারা এই চ্যালেঞ্জটা উতরে যাবেন এবং সহজলভ্য জায়গায় সবার কাছে এবং সুন্দরভাবে সেটা তৃণমূলে আপনারা সেই শিক্ষাটাকে পৌঁছে দিতে পারবেন। আরেকটি বিষয় সেটা আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে, এতে গেল আপনার প্রাতিষ্ঠানিক যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কথা। সামাজিক চ্যালেঞ্জ কি ছিল? সেই লন্ডন থেকে দেশে এসে নিজেকে স্টাবলিশ করা, সব কিছু মিলিয়ে অনেক প্রতিবন্ধকতা থাকে, পারিবারিক থাকে, সামাজিক থাকে, পারিপার্শ্বিক থাকে। সেই চ্যালেঞ্জগুলো আপনার কাছে কেমন ছিল? কতটা সাপোর্ট পেয়েছিলেন? আমি এখনো মনে করি যে অধিকাংশ মানুষ আসলে বিজনেস বা রিস্ক বা এন্টারপ্রেনারশিপ, যে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা, এটা নিয়ে আমাদের দেশে কিন্তু কালচারটা এখনো সেভাবে নেই। যে জায়গাটা আগে থেকে আমরা জানি এখানে কোনো রিস্ক নেই, সবাই করে এসেছে, সামাজিকভাবে সবাই এটাকে বুঝে, তারা বলবে যে হ্যাঁ, আপনি কেন ওইটা করছেন না, ব্যাংক ছেড়ে কেন এই ছোটোখাটো জিনিস ঢাকায় গিয়ে করবেন প্রথম থেকে। সো ওই ব্যাপারগুলো থাকে এবং একটা আত্মবিশ্বাস না থাকলে আসলে সম্ভব না ভাইয়া। তবে আমি এটা বলবো যে সবসময় একজন বা দুজন থাকে, আপনার বন্ধু হতে পারে, আপনার পরিবারের মাঝেও কয়েকজন থাকে যারা বলে যে আচ্ছা ঠিক আছে করে দেখ, হ্যাঁ, অসুবিধা তো নেই এভাবে। হ্যাঁ, সো আমি মনে করি ওই মানুষগুলোকে খুঁজে বের করতে হয় যারা এসব মানে একটু সাহস করতে চায়, ফাইন্ড দ্য পিপল, পজিটিভ অ্যাপ্রোচ থাকে, জীবনটাকে সহজ করে দেয়। রাইট। সেই মানসিকতা সম্পন্ন মানুষগুলোকে নিয়ে পথ চলে, সেই পথটা আরো সুন্দর হয়। এই যে অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা উদ্যোক্তা হতে চায়, যারা আমাদের দেশে কিন্তু একটা সাম্প্রতিক একটা পরিসংখ্যান থেকে দেখা গেছে যে শিক্ষিত বেকারের সংখ্যাটা বাড়ছে। অথচ দেখুন, আমরা বেকার বলবো না, আমরা হয়তো তাদেরকে সুযোগের অভাবের কথা বলবো, কিন্তু সেই সুযোগের অভাবটাকে, সেই সুযোগের সংকটটাকে তারা কিভাবে তাদের মেধা দিয়ে কাজে লাগাতে চায়, সে ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে? আমাদের কিন্তু আপনি দেখবেন যে এই কারিগরিক যে চিন্তা ভাবনা, এখানে কিন্তু বেশি ডিমান্ড থাকা উচিত, কিন্তু আবার ওই সামাজিক জায়গায় যদি আপনি যান,
এখনও কিন্তু মানুষের কাছে ওই মানসিকতাটা নেই যে আসলে এটা কত গুরুত্বপূর্ণ আমাদের মতো একটা দেশের জন্য। তা আমি মনে করি এই কালচারাল ব্যারিয়ারটাও কিন্তু এই যে প্রযুক্তি নিয়ে যে কাজগুলো হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো ভেঙে দিবে আস্তে আস্তে। তো শিখোতে আমরা মোটামুটি এখন অ্যাকাডেমিক্স নিয়ে ফোকাস করছি, কিন্তু সামনে কিন্তু এটাও ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে যে আমরা স্কিলসগুলোকে, মানে এই যে আপনার ভোকেশনাল বা কারিগরিক যে স্কিলসগুলো দরকার সামনে ভবিষ্যতে, এগুলো নিয়েও আমাদের কাজ করার খুব বড় ইচ্ছা আছে। তো এটাকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে এখন আমরা চিন্তা করছি, কয়েকটা ইউনিভার্সিটির সাথে কাজ করছি। আমরা এটাও চিন্তা করছি যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজগুলো, যে আসলে এমপ্লয়াররা কী চায়। আপনি বললেন যে এখানে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে অনেকেই কিন্তু স্কিলড, অনেকেই কিন্তু আসলে এখন ডিগ্রি পাস। সমস্যাটা হয়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রি এবং ডিম্যান্ডের, মানে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডের মিসম্যাচটা একটা, তো মানে এটা কিন্তু বছরের পর বছর হয়েই যাচ্ছে। আমিও এটা মনে করি যে এটাকেও প্রযুক্তি কিন্তু সলভ করতে পারে, কারণ আপনি যদি জানেন যে বাজারে কি ডিম্যান্ড আছে, হ্যাঁ, এবং ওইটার সাথে আপনি যদি সাপ্লাইটাকে একভাবে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে সামনে ভবিষ্যতে এই জিনিসটাকে আরও অনেক সুন্দরভাবে আমরা মিলাতে পারবো। তো এখানেও অনেক সম্ভাবনা আছে ভাইয়া। আমি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সবাই ভয়ে দেখছে, আমাদের মতো দেশের জন্য একটা ভালো জিনিস হতে পারে। নিশ্চয়ই। এখানে আরেকটি বিষয় যেটা আমরা ফোকাস করতে চাই সেটা হচ্ছে পুঁথিগত বিদ্যা আমাদের জ্ঞান অর্জন পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমরা যদি কারিগরি দিক থেকে, আপনি একটা গাড়ি কিনলেন, গাড়িটা নষ্ট হয়ে গেল, কিন্তু আপনি মেকানিক্যাল সাইডটা জানেন না, মেকানিক্যাল দক্ষতাটা আপনার নেই, আপনাকে গাড়িটা গ্যারেজে নিতে হলো, কিন্তু আপনি সেই বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে চান, কেউ হয়তো আপনাকে, সে গ্যারেজ করে, সে মেকানিক্সের কাজ করে, এটা বলে হয়তো আপনাকে হেয় প্রতিপন্ন করলো। সেই মানসিকতা থেকে দূরে আসার জন্য, কারিগরি শিক্ষায় ডেভেলপ করার জন্য আপনাদের যে শিক্ষণ পদ্ধতি আছে সেখানে কোনো কিছু যুক্ত করবেন কি, এ ধরনের কোনো প্ল্যান আছে কিনা? এটাই বলছিলাম ভাই, যে আমাদের যুক্ত করার খুব বড় একটা প্ল্যান আছে, এবং এটাকে কিভাবে যুক্ত করলে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো এবং এমপ্লয়ারদের কাছেও এটার একটা যোগ্য, মানে একটা দাম থাকবে। আসলে আমরা তো দিতেই পারি, মানে আমরা এখন একটা কোর্স বানালাম, কথার কথা, হ্যাঁ, অনলাইনে আমরা খুব সুন্দর একটা কোর্স বানালাম অ্যাবাউট কীভাবে আপনি একটা মেকানিক্যাল মানে এক্সপার্ট হতে পারেন গাড়িকে নিয়ে। কিন্তু এই কোর্সটা একজন করে অনেক কিছু শিখলো, কিন্তু সে শিখে কিন্তু তার উদ্যোক্তা হতে হচ্ছে এখন। এটা একটা প্রবলেম, কারণ এটা আরেকটা জিনিস, আপনি যে নিজ ইচ্ছায় প্রথম থেকে একটা ব্যবসা দাঁড় করাবেন, এটার মধ্যে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আমরা যদি এরকম একটা জায়গায় আসতে পারি যাদের কাছে অলরেডি মেকানিক্যাল গ্যারেজ, মানে এই গ্যারেজগুলো আছে, তাদের জন্য আমরা একটা সাপ্লাই করে দিতে পারি এরকম অনেক মানে রেডিমেড ট্যালেন্ট, হ্যাঁ, তাহলে কিন্তু এক্সিস্টিং গ্যারেজগুলো বড় হতে পারছে। আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকেই তাকান, কত ধরনের ইমপ্রুভমেন্টস হচ্ছে বিদেশে, মানে অটোমেশনের ক্ষেত্রে, মেশিনারির ক্ষেত্রে, সাপ্লাই চেইনের ক্ষেত্রে। তো এখানে কিন্তু অনেক ধরনের স্কিলস আমরা জাস্ট একটা ইন্ডাস্ট্রিকে দেখেই আমরা কিন্তু, মানে এই যে আপনি যেটা বলছেন, ভোকেশনাল স্কিলসগুলোকে আমরা সাপ্লাই দিতে পারি। এবং গার্মেন্টসে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারাও চাচ্ছে যে আমরা কেন আরও স্কিলড মানে এমপ্লয়িজ পাচ্ছি না। ফিনান্সিয়াল চ্যালেঞ্জ ছিল কি, বা সেটা কীভাবে ওভারকাম করেছেন, কোনো সহায়তা পেয়েছেন কিনা কোনোভাবে রাষ্ট্রীয়ভাবে? প্রথমের দিকে আমরা আসলে যেভাবে চিন্তা করেছিলাম যে এই জিনিসটাকে আমরা যেহেতু স্কেলেবল বানাতে চাচ্ছি, মানে এটাকে ডিজিটাল প্রযুক্তির দুনিয়াটা একটু আলাদা। এখন পর্যন্ত যত বিনিয়োগ তুলেছি এগুলো সব বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মদের কাছ থেকে নিয়ে এসেছিলাম। সো খুব আর্লি আমরা যেটা করতে পেরেছিলাম, আমরা বিদেশি এই ইনভেস্টরগুলোকে বুঝাতে পেরেছিলাম যে আসলে এখানে একটা অপরচুনিটি আছে, বোথ কমার্শিয়াল অ্যান্ড সোশ্যাল, হ্যাঁ, বিকজ এত বড় একটা পপুলেশন, অবশ্যই আমাদের যত, মানে দেশের যত উন্নতি হবে, আমাদের এই তরুণ প্রজন্মের উন্নতিটা হতেই হবে। সো এডুকেশন কিন্তু আমি যেভাবে দেখি, এটা একটা ম্যাক্রো ইকোনমিক টেলউইন্ড, যেটাকে আমি বলি, মানে আমাদের দেশ যদি আগাতে হয়, আমাদের এই তরুণ প্রজন্ম আগাতে হবেই। সো আমরা খুব লাকি যে এরকম বিদেশি বিনিয়োগকারী যারা আছেন, তারা বিশ্বাস করেছে আমাদের উপর, এখনও বিশ্বাস রেখেছে, এবং সামনে আমাদের প্ল্যান আছে যে আরও এরকম বিদেশি বিনিয়োগ তুলে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আরও ইনভেস্ট করতে পারবো। নিশ্চয়ই, দারুণ উদ্যোগ। আরেকটি বিষয়, এই যে সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে শিখো যে অ্যাপসটাকে, সেই শিক্ষণ পদ্ধতিটাকে সর্বজনে বিদিত করেছেন, সব জায়গায় নিয়ে গেছেন, তৃণমূলে পৌঁছানোর চেষ্টা করছেন, স্বীকৃতিও কিন্তু পেয়েছেন, ব্লুমবার্গের স্বীকৃতি পেয়েছেন। এটা কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোক, অনেক বিশাল একটা স্বীকৃতি। সো এক্সপিরিয়েন্সটা কেমন? চমৎকার ছিল এক্সপিরিয়েন্সটা। আসলে আমার এরকম কখনো আগে সুযোগ ছিল না। তো মাইকেল ব্লুমবার্গের সাথেও দেখা হয়েছিলেন। ওনারা যেটা করেন, ওরা প্রতি বছর এরকম, যেটা ব্লুমবার্গ ক্যাটালিস্ট, হ্যাঁ, এরকম 10 থেকে 15 জনকে তারা স্বীকৃতি দেন, এবং মূল বিষয়টা হচ্ছে তারা মানে পাবলিসাইজ করতে চায় যে বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে মানুষজন চিন্তা করছে। সো আমাদের ওখান থেকে যেটা সবচেয়ে বেশি আমরা যে উপকারটা পেয়েছি,
যে আরও অনেক এরকম যারা কাজ করছে মানে শিক্ষা প্রযুক্তি নিয়ে তাদের সাথে পরিচয় হয়েছে, যারা এই শিক্ষা প্রযুক্তিতে বিদেশে বিনিয়োগ করেছে তাদের সাথে পরিচয় হয়েছে। সো ওই দিক থেকে খুবই একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। সিঙ্গাপুরে যেতে পেরেছিলাম, ওনার সাথে দেখা করতে পেরেছিলাম, খুবই ইন্টারেস্টিং একটা মানুষ এবং দারুণ, মানে এত বয়স কিন্তু হয়েছে ওনার, কিন্তু তার কিন্তু এখনও মানে যে মানে স্পিরিট নিয়ে সে কাজ করে এটা মানে সত্যি ইন্সপিরেশনাল। মানে মানসিকভাবে এখনো তরুণ, একদম মানে মানসিক তারুণ্যটা আসলে সবচেয়ে বড় পুঁজি ক্ষেত্রে। এই যে কাজের স্বীকৃতি, কাজের যে একটা বিশ্ব পরিচিতি, এটা কতটা আনন্দ দেয় আপনাকে, কতটা আরো ইন্সপায়ার করে? আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ টিম, মানে আমরা যখন কাজ করছি, মানে আমাদের টিম যে কাজ করছে প্রতিদিন, এটা তো কেউ দেখে না আসলে, মানে কষ্টটা কেউ দেখে না। হ্যাঁ, সো ওই দিক থেকে ছোট ছোট যে উইন আমরা বলি, ইউ হ্যাভ টু সেলিব্রেট দ্য স্মল উইনস। প্রাউড আমি যে আমাদের এরকম 500 জনের টিম প্রতিদিন কাজ করছে এবং এরকম একটা জিনিস গ্লোবাল একটা প্ল্যাটফর্মে যখন একটু স্বীকৃতি পায়, অফকোর্স একটু ভালো লাগেই ভাই। নিশ্চয়ই। সেই স্বীকৃতি থেকে যদি বলি যে জাতির জন্য এই জিনিসটা করা, এমন কোনো ঘটনা আছে কিনা যায় শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা এমন কোনো ইন্সপায়ারেশন পেয়েছেন? ও অ্যাবসলিউটলি ভাই, মানে প্রতিদিন, হ্যাঁ, মানে আমাদের এরকম ফেসবুকে গ্রুপ আছে, আমাদের আলাদা ফোন আসে, প্রতিনিয়ত আমাদেরকে খুব সুন্দর সুন্দর চমৎকার কথা বলে, খারাপ কথাও বলে যে হ্যাঁ এটাকে কেন নিয়ে আসছেন না, এটাকে বেটার করেন। কিন্তু মানে এই উৎসাহটা কিন্তু শিক্ষার্থীদের থেকেই আসে। হ্যাঁ, আমি একটা ছোট গল্প বলি। কিছুদিন আগে সবচেয়ে যেটা ইন্সপায়ারিং আমাদের জন্য হয়েছে, কিছুদিন আগে এরকম একটা গল্প র্যান্ডম আমরা একটা নিউজে দেখতে পারলাম যে শিখর একটা টি শার্ট পরে একটা ছেলে বলছে যে সে মেডিকেলে 117তম হয়েছে। হ্যাঁ, তো তখন আমরা ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে মানে ছেলেটার নাম আলামিন, সে বরিশালের পটুয়াখালী একটা গ্রাম থেকে, খুবই এক সাধারণ পরিবারের ছেলে। তার 3-4টা ছোট ভাই বোন আছে, তার বাবা একটা রেস্তোরাঁ চালায়, তার মা অসুস্থ, কিন্তু মানে বাবা ওষুধ কিনে দিতে পারে না বলে আলামিন বলেছে আমি ডাক্তার হব। কিন্তু আলামিন বাবার ওই রেস্তোরাঁতে সাহায্য করে, স্কুলে টুলে যেতে পারেনি। তো ক্লাস 9 থেকে আমাদের সাথে যুক্ত হন। তো 9, 10, 11, 12 এই বছর 2025 সালের ঢাকা মেডিকেল কলেজে সে ঢুকতে পেরেছে, 117তম হয়েছে মেডিকেল বোর্ড পরীক্ষায়। তো এই যে একটা চমৎকার একটা মানে অনুভূতি যে আসলেই যে আমরা ওই জায়গাটাতে যেতে পেরেছি, যেটা আমরা প্রথমে বলেছিলাম যে করতে চাই। আমরা চেয়েছিলাম যে এরকম একটা শিক্ষা ব্যবস্থা দিব যে সবার কাছে মানে ইকুয়াল এক হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই আমাকে সাহস দেয় যে আপনি যদি সুযোগ সুবিধাগুলো দিতে পারেন তাহলে কিন্তু ছেলেমেয়েরা আমাদের সাহস করতে পারে। আমাদের যখন প্ল্যাটফর্মে ঢুকে দেখবেন যে 4টা বায়োলজি টিচার ঢাকা মেডিকেল কলেজে। সো ওই যে যখন আপনি সরাসরি একজনকে দেখতে পারেন তখন মনে করেন যে এটা তো আমিও করতে পারবো। এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। সো আমরা এইসব শিক্ষার্থীদের স্টোরিগুলো দিয়ে ইন্সপায়ার্ড হই এবং আমি আসলেই মনে করি যে ভবিষ্যতে আমরা যদি ফোকাসডভাবে কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আরও অনেক জায়গা বাকি। আসলে সফলতার জায়গায় দাঁড়িয়ে যদি বলি কেমন বাংলাদেশ দেখতে চান? যে ভবিষ্যতের কথা যখন আমাদের চিন্তা করতে হয় বাংলাদেশকে নিয়ে, আসলে আমাদের তরুণ প্রজন্মকে নিয়েই ভাবতে হবে। আর আমি এটাই মনে করি যে এই প্রজন্মটাকে যদি আমরা একটা ভালো শিক্ষা ব্যবস্থা মানে দিতে পারি, এবং শিক্ষা মানে না কিন্তু শুধু পড়ালেখা ভাইয়া, মানে একটা মানসিক স্বশিক্ষা, সুশিক্ষা সব অবশ্যই, এবং এইগুলোকে নিয়ে যদি আমরা ফোকাস করতে পারি আসলে সামনের বাংলাদেশটা কি হবে এটার জাস্ট একটা মানে এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। বাট আই থিঙ্ক দ্য অপরচুনিটিজ আর লিমিটলেস। নিশ্চয়ই। শাহিদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আলোকিত তারুণ্য অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আমাদের মাধ্যমে দর্শক যারা দেখেছেন, তরুণ যারা আছেন, যারা উদ্যোক্তা হতে চান, উদ্ভাবনী ক্ষমতা দিয়ে নির্মাতা হতে চান, তাদের জন্য নিশ্চয়ই আপনার কথাগুলো অনেক কাজে আসবে, অনেক প্রেরণা দেবে। আবার ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ভাই। এই পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এমন মাথা না নোয়ানো তরুণদের অদম্য শক্তি, অদম্য সাহস আর এই প্রবল ইচ্ছা শক্তি দিয়ে দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে, সর্বোপরি এগিয়ে যাবে রাষ্ট্র। এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে অন্য কাউকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।